আছে একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। লোটন একরাম, অনলাইন নিউজ পোর্টালগুলো যা বলছে সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি সই হয়েছে এবং 19% শুল্ক নেমেছে। এটাকে রেখেই যদি আমরা আরও দুটি খবর, মানে একই ঘটনার দুটি খবর, যেমন অতীতের জন্য ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান এবং পরিবর্তনের মহা সুযোগ আসুন কাজে লাগাই ভোটের ভাষণে জামায়াত আমির। আজকে এই দুই শীর্ষ জোটের নেতারা, শীর্ষ দলের নেতারা যারা ভোটে অংশ নিচ্ছে, তারা বাংলাদেশ টেলিভিশনে তারা ভাষণ দিয়েছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভোটারদেরকে সামনে তুলে ধরেছেন। এই মন্তব্যটা নিয়ে শুরু করতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির আমার দর্শক এবং সহ আলোচকদেরকে। আজকে বলা যায় বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রায় শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। তো এই শেষ প্রান্তে এসে প্রধান যে দুটি দল, তাদের দুই শীর্ষ নেতা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এবং আজকে সারাদিন তারা বিভিন্ন জনসভায় ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। তো একটি বিষয় আজকে যেটা আমরা লক্ষ্য করলাম যে বিগত 18 দিন আপনার যে প্রচারণা, যেটা মানে অনেকের শঙ্কা ছিল যে বড় ধরনের কোনো সংঘাত সহিংসতা হয় কিনা, তার পরবর্তীতে আপনার নির্বাচন বানচাল নির্বাচনেরও আশঙ্কা করেছেন অনেকে। তো এখনও পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, মানে শুধু শেরপুরে একজন জামাতের নেতা মারা গেছেন, একটা বিচ্ছিন্ন ঘটনা, এর বাইরে বড় কোনো ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই আজকে প্রচারণা মানে শেষ হতে যাচ্ছে। সকালে 7:30টায় প্রচারণা শেষ হবে। সেই দিক থেকে মানুষের যে মানে শঙ্কা ছিল, আশঙ্কা ছিল, সেটা কিছুটা প্রচারণা পর্যায়ে এটা মানে অনেকটা শান্তিপূর্ণভাবে বলা যায় আমাদের এই প্রচার যুদ্ধটা শেষ হলো। এখন আর 2 দিন পর নির্বাচন। তাহলে কি আপনার এই দেশবাসীকে আশা করতে পারে আগামী 2 দিন পর যে নির্বাচন, সেটাও সংঘাতমুক্ত সহিংসমুক্ত নির্বাচন হবে বলে কি আশা করা যায়? তো মানুষ সেটাই আশা করেন এবং আশা করি রাজনৈতিক দলগুলো তাদের যে পাল্টাপাল্টে বক্তব্য, যেটা আজকে পর্যন্ত দিয়ে আসছেন, এই পাল্টাপাল্টে বক্তব্যের মাধ্যমে যেভাবে একটা মানে অনেকটা শান্তিপূর্ণভাবে যেভাবে প্রচারণাটা শেষ করলেন, আগামী 2 দিন প্রচারণা বন্ধ থাকবে এবং ইলেকশনের দিনও যাতে এরকম শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেটাই দেশের মানুষ মানে প্রত্যাশা করে। আর যে আপনার শীর্ষ নেতা আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, টেলিভিশন এবং সারাদিন যে বক্তব্য দিয়েছেন, সেখানেও তারা তাদের যে বিগত 18 দিনের যে মানে তাদের যে দলের যে পরিকল্পনা, দলের যে নির্বাচনী ইশতেহারে তারা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, তাদের যে আপনার জামাতের আমির সাহেব যেটা বলছেন নতুন বাংলাদেশ গড়ার মহাসুযোগ, আবার যে বিএনপির চেয়ারম্যান যেটা বলছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অতীতে, যেহেতু তারা ক্ষমতায় ছিল, এটা একটা ভালো দিক যে অতীতে ভুল ত্রুটি হলো কিন্তু অনেকেই এটা স্বীকার করেন না, এটা দায় নিতে চান না, এটা শুধু অন্যের উপর দায়টা চাপান যে বিরোধী দলের কারণে আমরা উন্নতি করতে পারিনি, তাদের মানে আপনার ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে আমরা আমাদের এই 5 বছর প্রপারলি আমরা মানে দেশের কাজে করতে পারি খোলামেলা বলে। তো উনি যে ভুল ত্রুটির জন্য যে আপনার এই যে মানে দুঃখ প্রকাশ করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানানো উচিত। এটা নেগেটিভ পয়েন্টও, নেগেটিভ মানে পলিটিশিয়ানরা তো কখনো সরি ওইভাবে আমরা বলতে দেখেন না। তো এটা সেই দিক থেকে এটা মানে পজিটিভলি দেখা উচিত এবং যে একই সঙ্গে যে অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে উনি যেটা বলছেন সামনে ক্ষমতায় আসলে দেশ পরিচালনা করবেন। তো আশা করি এই আমরা সাংবাদিক হিসেবেও বলবো যে অতীতের ভুল ত্রুটি মানুষ কেউ ভুলের উঠবে না, কোনো সরকারও ভুলের উঠবে না। ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যাতে দেশের মানুষের যে প্রত্যাশা
দেশের মানুষের যে আকাঙ্ক্ষা আপনার সেটা পূরণ যাতে করা যায়। পূরণ করা যায় সেটা আমরা প্রত্যাশা করব এবং সেই প্রত্যাশাটা মানে আপনার যাতে মানে এমনও হয় যে আমরা নির্বাচনের আগে যে কথার ফুলঝুরি, প্রতিশ্রুতির যে ফুলঝুরি, যে এটা নির্বাচনে ক্ষমতা আসার পরে কিন্তু এগুলো আবার অনেক মানে সময় বাস্তবায়নও আশা করছেন আপনি? উচ্চবিলাসী আকাঙ্ক্ষা মানে এবার অনেকেই নির্বাচন ইস্তারি দিয়েছে দলগুলো, কিন্তু নির্বাচনের পরে এগুলো কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে সেটাও ভাবার বিষয় রয়েছে। আমরা একটু অতিথিতে যদি যুক্ত করে নেই, আমাদের সঙ্গে যুক্ত আছেন নীলোফার চৌধুরী মণি, বিএনপি দলীয় সাবেক এমপি, এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। শেখ ফজলে বারী মাসুদ, আজকে ধারাবাহিকভাবে আমরা যেটি দেখছি যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সেই দলগুলো যারা চেয়েছে তারা ইলেকশন কমিশনের মাধ্যমে তারা জাতির কাছে ভোট চাওয়ার জন্যে, মানে তাদের বাংলাদেশ মানে জাতীয় গণমাধ্যমকে তারা ব্যবহার করতে পারবে বা করেছে। আজকে দেখেছি আমরা বিএনপির চেয়ারম্যান এবং জামায়াতের আমির তারা বক্তব্য রেখেছেন, তারা কথা বলেছেন। সেই জায়গায় আপনার ছোট্ট একটা মন্তব্য নেব, তারপরে আমি একটু মনিয়াপার কাছে যাব। দুজনের মন্তব্যটা নিয়ে আমি 5 মিনিটে এই পর্বটা একটু শেষ করতে চাই। শেখ ফজলে বারী মাসুদ। অনেক ধন্যবাদ আপনাকে এবং অন্যরা যারা দেখছেন শুনছেন। তো আজকে ওনারা দিয়েছেন অবশ্য আমাদের আমিরও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উনিও টেলিভিশনে বিটিভিতে ভাষণ দিয়েছেন গতকালকে না পরশুদিন, এটা গতকালকে এটা পাবলিশ হয়েছে। তো এখানে প্রত্যেক দলই তার নিজস্ব ইশতেহার ঘোষণা করবেন, এটাই স্বাভাবিক। এবং আজকে আগের দিন আমাদের আমিরও 30 দফা ঘোষণা করেছেন এবং আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বার জন্য শরিয়ার আলোকে আমরা কিভাবে করতে চাই সেটাও আমাদের আমির বলেছেন। আজকে অন্যরা বলেছেন। তো প্রত্যেকে তার কথা তো বলবেন অবশ্যই, এবং ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য তাদের প্রয়োজনীয় কথা বলবেন। তো সেক্ষেত্রে ধরেন তারেক রহমান যেভাবে অতীতের ব্যাপারে ক্ষমা চেয়েছেন, এটা অবশ্য ভালো। ক্ষমা মানে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অতীতে ভুলভ্রান্তি হতেই পারে এবং ভুলভ্রান্তি যে ছিল এটা সকলেই আমরা জানি। তো এই জন্য ক্ষমা চেয়ে নিলেন, এটা ভালো কথা। কিন্তু আগামী দিনে উনি কি এটার উপরে থাকতে পারবেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে যেই ক্ষমতায় আসুক প্রত্যেকে যেন তাদের ইশতেহার অনুযায়ী কাজ করেন, এটা আমরা সকলে প্রত্যাশা করি। জি, নীলোফার চৌধুরী মণি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এইটা সব দলই তাদের নিজস্ব ইশতেহার পাঠ করেছে, ভাষণ দিয়েছেন। বিএনপিও ভাষণ দিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি ওনার যেভাবে জনগণকে বললে জনগণের মধ্যে বিশ্বস্ততা অর্জন করা যায়, জনগণকে বিএনপি যখনই ক্ষমতায় এসেছেন জনগণকে যতটুকু পেরেছেন জনগণের পাশে থেকেছেন, জনগণকে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন, জনগণের চোখে মুখে জনগণের জীবনে। সেটার সঙ্গে সঙ্গে মানুষ তো মানুষ, আমরা সবাই জেনে ভুল করি, না জেনে ভুল করি। সেই ভুল যদি কারো মনের মধ্যে যদি মিনিমাম কোনো কষ্টবোধ থেকে থাকে, দুঃখবোধ থেকে থাকে, সেই দুঃখবোধ থেকে একজন জাতীয় নেতা, জাতীয় বীরের মতো উনি বলেছেন, উনি প্রত্যেকের কাছে এই যে সরিটা বলা, এটা আমি মনে করি একটা মাইল ফলক। এখান থেকে শেখার অনেক কিছু আছে। ইন্ডিভিজুয়ালি যদি আপনি ধরেন, জনাব তারেক রহমান সাহেব এমন কোনো কাজ করে নাই যাতে মানুষের ব্যক্তি কোনো মানুষের চরমভাবে ক্ষতি হয়েছে। কিন্তু উনি যখন বলেছেন তারপরেও সবাইকে উদ্দেশ্য করে, তখন আমি মনে করি এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং এমন একটা জায়গা থেকে আমরা সবাই জানি উনি যে দিক দিয়ে যান সেখানেই লাখো মানুষ, হাজারো মানুষ হয় ওনাকে এক নজর দেখার জন্য। উনার ভেতরে যে এটার জন্য কোনো অহংবোধ নাই, উনি জনগণের সেবা করতে চান, জনগণের জন্য কাজ করতে চান। এই দেশে যেমন ওনার বাবা করেছেন, ওনার মা করেছেন, ঠিক তেমনই উনি করতে চান। এই জায়গা থেকে আমার ভালো লেগেছে। আমি মনে করি জাতির সমস্ত বিবেক সম্পন্ন মানুষদের ভালো লেগেছে। এবং আমরা যেন সত্যিকার অর্থে আমাদের ইশতেহারের মতো করে, যেমন বিগত দিনে বিএনপি তার ইশতেহারের অনেক কথা রেখেছে,
আগামী দিনেও বিএনপি সেইভাবে রাখবে। আমরা যেন ইশতেহার সেটা আশা যেভাবে করি। আমাদের দেওয়া হয়েছে, আমরা যেন সেই ইশতেহার ধরে মানুষের উন্নয়নের লক্ষ্যে, এই দেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন কাজ করতে পারে। এটা আমি জনাব তারেক রহমান সাহেব যেমন বলেছেন, তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি ওই জাতির সামনে যারা দেখছেন তাদের সামনে এইভাবেই কথা বলছি। আমি আরেকজন অতিথিকে একটু যুক্ত করে নিই, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। মনিরা শারমিন, একটা বিরতির পরে এসে আপনার কাছে একটু যাই, একটু সময় নিয়ে আলাপ করব আজকে, কারণ আপনারা অভিযোগ করেছেন আজকে একটি নির্বাচন কমিশনে একটি দলের প্রার্থীকে শোকজ করলে পরের দিন অফিসের উইথড্র হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এটি বলেছেন। আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আমার একটু জানার আছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে পাবেন আশা করি। শিরোনাম দেখছিলাম অন্যান্য সংবাদভিত্তিক টেলিভিশনগুলোর একই ধরনের শিরোনাম। বিরতির আগে মনিরা শারমিন, আপনার কাছে আমি একটি প্রসঙ্গ রেখে গিয়েছিলাম, যদি এখন সরাসরি প্রশ্নে যাই আমি। আপনারা আজকে 11 দলীয় যে জোট, সেই জোটের পক্ষ থেকে ইসিতে গিয়েছিলেন। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি আবার আপনাদের যে এনসিপি সেটার নির্বাচন পরিচালনা যে কমিটি আছে সেই কমিটির আহ্বায়ক, সেই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আপনি। সেখানে তিনি বলছেন যে দলীয়ভাবে পর্যবেক্ষণ করেছেন তারা, এবং বেশ কিছু জায়গায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেটা পুলিশ আছেন, জনপ্রশাসনের কর্মকর্তা আছেন, মাঠ পর্যায়ে তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন, আরও অনেক অভিযোগ। এই অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে কল দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, এই ধরনের অভিযোগ আপনারা করেছেন। তারা কারা? তাদের পরিচয় কি নির্বাচন কমিশনে দিয়েছেন আপনারা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার এখানে উপস্থিত যারা সমালোচক তাদের শুভেচ্ছা। দেখেন, এখানে আমরা আসলে মানে যেই অভিযোগগুলো করেছি সেগুলো আসলে স্পেসিফিক বলতে সেগুলো আমাদের যারা প্রার্থী আছে, তো সেই প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু সেই এলাকায় যারা রিটার্নিং কর্মকর্তা আছে তাদের কিন্তু অভিযোগ দেওয়া হয়েছে, এবং বারবার করে আমরা কিন্তু যখন ইলেকশন কমিশনে যাচ্ছি যে এই ধরনের আমি যদি বলি যে সেটা প্রশাসনের লোক, প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনের সাথে সম্পৃক্ত তারা থেকে, সেই মানুষগুলো থেকে শুরু করে এই ব্যবসায়ী পর্যন্ত সবাই আসলে ধরেন একটা নির্দিষ্ট দলকে সমর্থন করছে, যেখানে এবং সেই জায়গা থেকে সেই সমর্থনটা হতে পারে একটা প্রত্যেকটা মানুষই রাজনৈতিক, সেই জায়গা থেকে তাদের এক ধরনের সমর্থন থাকতে পারে, কিন্তু সেটা যদি আসলে নগ্নভাবে তার দায়িত্ব পালন কে আসলে সারপাস করে ফেলে বা পেশাদারিত্বের জায়গায় সেটা যদি প্রশ্নবোধক একটা চিহ্ন থাকে, সেটা আসলে অসুবিধার। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো বারবার করেই ইলেকশন কমিশনে যখনই আমরা গেছি আমরা কিন্তু তাদের মানে কনসার্নে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা যেটা হয়েছে যে এই ক্ষেত্রে আমরা স্থানীয় পর্যায়ে যখন রিটার্নিং কর্মকর্তাকে আমাদের যারা অভিযোগকারী তারা যখন অভিযোগ করেছে প্রার্থীর পক্ষ থেকে, সেখানেও যেরকম কোনো আমলে নেওয়া হয় না। এবং আমরা যখন ইলেকশন কমিশনে গেছি, এবং আমরা কিন্তু আজকে ইলেকশন কমিশনার ছিলেন, ওনাদের কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলে এসেছি যে আপনাদের তো আগে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা কোনো জায়গা থেকে কোনো ব্যবস্থা নেননি। এবং দেখেন, যখন নির্বাচন মানে ওনারা কি জবাব দিয়েছেন? ওনারা তো আসলে জবাব দেন না, ওনারা তো আসলে শোনেন না, সবকিছু। মানে এটা কি বিষয়টা কি এরকম যে আপনারা যে অভিযোগগুলো করেছিলেন সেগুলো তদন্ত করেছেন, তারপরে ভেতরে ভেতরে নিষ্পত্তি হয়েছে, সেটা মানে সেরকম কিছু বলেছেন তারা? না, ওনাদের পক্ষ থেকে মানে সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে ওনারা যখনই আমরা যাই ওনাদের এই অভিযোগগুলো করি, ওনারা খুব গুরুত্ব সহকারে এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন বা এটা আমলে নেবেন বলে ওনারা নোট নেন, এবং পরবর্তীতে এটার কোনো ফলো আপ আমরা যখন মানে জানতে চাই তখন এটার কোনো ফলো আপ ওনারা বলতে পারেন না। সুতরাং এখানে আমার মনে হয় যে ইলেকশন কমিশন একটা মানে নিষ্ক্রিয় রেফারির ভূমিকা পালন করছে, তো এটি তো আসলে খুব অসুবিধার। এবং দেখেন, আমরা যখন মানে সেই কারণে এই অভিযোগটা করেছেন আপনারা? জি জি জি, একদম একদম। জি, নীলোফার চৌধুরী মণি, মানে ইঙ্গিতটা তো ওই একটি দলের যে কথা তারা বলছেন, ইঙ্গিতটা আসলে যেহেতু আরেকটি জোট আছে, সেটা বিএনপি দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট, নাকি আপনারা মাসুদ ভাইদের যে ইসলামী ঐক্য জোট সেটাকেও ইঙ্গিত করেছেন? মানে মনিরা শারমিন যদি একটু ক্লিয়ার করেন তাহলে আমার যেতে সুবিধা হয়। আমি এটা বলতে পারবো না, আমি এইটুকু
আমাকে বলছেন? জি জি, আমি নীলোফার চৌধুরী এইটুকু মনি। বলতে চাই যে নির্বাচন কমিশনে বিএনপিও অনেকবার, বেশ কয়েকবার বড় বড় কারণ নিয়ে আমরা গিয়েছি, আমরা তেমন কোনো বিচার পাই নাই। কারণ আমরা বলেছি পোস্টাল ব্যালটের যে ছাপটা, যেখানে ধানের শীষ দেওয়া হয়েছে, সেটা আমাদের জন্য বা দেশবাসীর জন্য কতটা সমস্যা তৈরি করেছে। বিদেশে যতগুলো জায়গায় আপনার পোস্টাল ব্যালট পাওয়া গেছে, সব কোনো একটা দলের ওইখানে বাসায় পাওয়া গেছে। আমরা কিন্তু এই কথাগুলো বলেছি। পাশাপাশি আমরা আপনার বলেছি যে নারীদেরকে কোনো একটা দল বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বিকাশ নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাওয়াচ্ছে এবং মানুষের মাথায় শপথ করিয়ে, কোরআন শরীফ শপথ করিয়ে তারা ভোটের জন্য যে এগুলা ভোটের সম্পূর্ণরূপে আপনার শর্ত ভঙ্গ করে কাজ করছে, এটা বিএনপি থেকে জানানোর পরেও কিন্তু আমরা তেমন কোনোই বিচার পাইনি। ইসি শুধু শুনেছি, ইসি কোনো কাউকে কোনো ডেকে নিয়ে কিছু বলে নাই, আমরা এটা দেখিনি। তো আমরাও তো বলতে পারি। এবং কোনো একটা দল যেভাবে চ্যালেঞ্জ করে, যেভাবে থ্রেট দিয়ে যে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আসতে ভোটের সেন্টারে, তো এই জায়গাগুলো আমরা কিন্তু যে বিচারগুলো যেভাবে পাওয়া উচিত আমরা কিন্তু কিছুই পাইনি। আচ্ছা, বাট আমরা মানে অন্যদের মতো এগুলো সবাই বলতে পারি না। সবাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই ধরনের নিষ্ক্রিয়তার অভিযোগ বিএনপিরও না না, মনি আমি আপাও একটা যেটা কথা করলেন। এখানে বলতে চাই, একটুখানি যদি সময় দেন। তারা তো বিভিন্ন ভাবে যখন ইশরাককে আপনার গ্যাজেট করতে বাধ্য হয়েছে, কারণ যখন রায় হয়, রায় হলে তো গ্যাজেট করতেই হয় একটা ইসি, তখন ইসি কে ঘেরাও দেওয়া থেকে শুরু করে কত রকমের কালার করার চেষ্টা করলো। অথচ এই ইসি যখন ব্যালট ছাপালো, বললো যে এটা আলফাবেটীয় ভাবে ছাপিয়েছে, অথচ আনারসের, আপেলের পরে আনারস আসছে, আপনার দাড়িপাল্লার পরে দালান আসছে, আগে পরে দালান আসছে। এই জিনিসগুলো, এগুলো তো সবই উল্টাপাল্টা তারা করেছে। তারা কি জেনে বুঝে করে নাই? অ্যালফাবেট কি ওইখানে মাসুদ ভাইয়ের কাছে মিলেছে? একটু যাই, মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনাদের কোনো অভিযোগ আছে নাকি? তাহলে আসলে আর মানে যে রেফারির বিরুদ্ধে সবাই অভিযোগ করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে? আমরাও আজকে গিয়েছিলাম, আমিও ছিলাম সেই আচ্ছা। টিমে। আমরাও বেশ কিছু বিষয় বলেছি। তো তার মধ্যে একটা বড় যেটা ছিল হলো মোবাইল নিষিদ্ধকরণের যে বিষয়টা, জি। এটা আমরা বললাম, বলার পরেই আমাদের ওই মিটিং এ ইসি সচিব বললেন যে আমরা একটু পরে এটাকে ইনশাল্লাহ আমরা এটা চেঞ্জ করব, কিছু কারেকশন করে দেব। তো আমরা দেখলাম যে তারা এটা করলো, অসুবিধা নেই। অন্য বিষয়গুলো আমরা আজকে প্রায় 10টার মতো আমরা অভিযোগ বা আলোচনা নিয়ে গিয়েছিলাম। তো তারা আমাদের সাথে আন্তরিকভাবে এই কথাগুলোর উত্তর দিয়েছে বা ব্যবস্থাপনা করেছে। যেমন জাল ভোট প্রসঙ্গে আমরা বলেছি, তো তারা এ ব্যাপারে আরো কিছু মতামত বলেছে যে না, এটা করতে পারবে না। তো এটা আসলে দেখার বিষয় যে ওই দিন আসলে কি করে। যেমন সিল বানানো প্রসঙ্গে আমরা বলেছি, একটা দল তাদের ধরাও পড়েছে, 2জন সিল বানাচ্ছে। তো এটা তারা বলেছে যে এটা ওইটাই ঘটনা, শেষ, আর কোনো ঘটনা নেই। আমরা যদিও তাদেরকে আরো বলেছি যে যেটা ধরা পড়েছে এর বাইরে আরো তো থাকতে পারে। তো এরপরে আমাদের অনেক জায়গায় যে হামলা হয়েছে এগুলি আমরা বলেছি। এরপরে দেখা যায় যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে এটা কিন্তু মানে অনেক দলেরই আমরা দেখতে পাচ্ছি যে আমরা কমিশনকে বললাম যে আপনারা বললেন এই পরিমাণ খরচ করা যাবে, এত টাকা খরচ করা যাবে, কিন্তু আপনারা তো আপনাদের চোখের নাকের ডগাতেই অন্যান্য দল প্রচুর খরচ করতেছে। তো এই জায়গাটা তো আপনারা ধরেন না বা বলেন না। তাহলে তো আমরাও এরকম হবো যে ভবিষ্যতে যে আমরাও কখনো আপনাদের আইন থাকবে, আইন আমরা তোয়াক্কা করবো না। এগুলি আমরা বলে এসেছি। তো আরো আমাদের বেশ কিছু বিষয় ছিল, এগুলি আমরা বলেছি। তো একটা তো দেখলাম আমরা বলার পরে তৎক্ষণাৎ, হ্যাঁ, ঠিক হয়ে যদিও গেল। অন্যান্য দলও জি। বলেছে, তৎক্ষণাৎ এটাকে তারা একটা রিফ্লেকশন দেখা গেছে, মোবাইল নিষেধের ব্যাপারটা। এরপর টাকা লেনদেনের ব্যাপার যেগুলি করছে এগুলি আমরা রিপোর্ট করেছি। ওরা বলেছে যে আমরা এগুলি শক্ত হাতে এগুলি আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এটা আমাদেরকে তারা আশ্বস্ত করেছে। জি, লুৎফুন ইকরাম, মানে কি দেখছেন সবাই, মানে এটা কি নির্বাচনের সময় এরকমই থাকে মানে নাকি? না, এটা এই ধরনের অভিযোগ অতীতের নির্বাচনগুলোতেও হয়েছিল, কিন্তু অতীতে যে নির্বাচন কমিশন সেই অভিযোগগুলো কিন্তু ওইভাবে মানে খুব একটা আমলে নেয়। তো এবারকার নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলো যে মানে পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এগুলো কিন্তু খুব একটা মানে আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না, যেটা একটু আগে নীলোফার চৌধুরী মনি আপা বললেন। আমার যেটা মানে মনে হয় আপনার অভিযোগগুলো করার পরে এটা খতিয়ে দেখে এটা তারা এই ব্যাপারে তাদের
যে আইনানুগ যে ব্যবস্থা নির্বাচন কমিশনের জায়গা থেকে এটা ব্যবস্থা নেওয়া উচিত, এবং কি ব্যবস্থা নিল সেটা পরবর্তীতে আবার মানে এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যেভাবে এটা জানানো উচিত হ্যাঁ। যে আমরা ওনাদের এই অভিযোগের ভিত্তিতে আমরা তো ওনারা যেহেতু রেফারির ভূমিকা আছেন, সেখানে অভিযোগগুলোর মানে স্পেসিফিক অনুসন্ধান করে তদন্ত কমিটি করে বলে মানে মানে চিহ্নিত করে সত্য না মিথ্যা এটা মানে এটা পরবর্তীতে ব্যবস্থা নেওয়া উচিত। মানে তা না আম্পায়ার যেরকম সিদ্ধান্ত দেয়, আম্পায়ার house যেভাবে দেয়। সিদ্ধান্ত, জি রাইট, এভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু কোনো সিদ্ধান্ত এগুলোর অভিযোগ শুনতেছে ওরা মানে আর এর পরবর্তী কী অ্যাকশন নিচ্ছে এগুলো কিন্তু আর আমার দেশের মানুষ আমরা এমনকি আমরা গণমাধ্যম কেউ জানতে পারতেছি না। তো এই জায়গাটা মনে হয় নির্বাচন কমিশন, এবারকার নির্বাচন কমিশন যদি অতীতের নির্বাচন কমিশনের মতো যদি মানে আপনার শুধু শুনবে, কোনো অ্যাকশানে যাবে না, কোনো ব্যবস্থা নেবে না, দেশবাসীকে জানাবে না বা অভিযোগকারীদেরকেও জানাবে না, এ ধরনের ভূমিকা পালন করলে পরবর্তীতে তাদেরকেও আবার হয়তো বা কাঠগড়ায় মানে কোনো এই ধরনের ঘটনা ঘটলে কাঠগড়ায় দাঁড়ানোর কোনো অবস্থা হতে পারে। জি, মনিরা শারমিন, এবারে মানে আপাতদৃষ্টিতে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা জনমনে ছিল, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও এই বিষয়গুলো আসছিল, কিন্তু এখন পর্যন্ত প্রচারণা প্রায় শেষ, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। সেরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটা দাগে আসলে পরিবেশ কি দেখে 11 দলীয় জোট বা এনসিপি যদি আমি বলি? না মানে এইবারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা নির্বাচনের সময় আর কি, আমি যদি বলি যে নির্বাচনের প্রচারণার হচ্ছে কালকে শেষ দিন, মানে কালকে শেষ হয়ে যাবে, তো এই শেষ সময় অন্য যে কোনো বারের থেকে আমি বলবো যে আমরা এক ধরনের স্থিতাবস্থা দেখছি, যে সেরকম কোনো খুব ভয়ঙ্কর রকমের হানাহানির খবর বা আমরা সংঘর্ষ বা কারো প্রচারণায় একেবারে মানে খুব অ্যাটাক করা এই ধরনের কোনো খবর, মানে এমন কোনো খবর আমরা পাই নাই যেটাতে আসলে যেটা নিয়ে আসলে আমরা সবাই সব রাজনৈতিক দলগুলোই আসলে তাদের আসলে সংযমের পরিচয় দিয়েছে বলবো আমি। এবং আমার মনে হয় যে এটি যেরকম একটা স্বস্তির ব্যাপার অন্য যে কোনো নির্বাচন এবং সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎকণ্ঠা বলেন অন্য যে কোনো বারে যেরকম হয়, বা এবারও কিন্তু প্রথম থেকে নির্বাচন হবে কিনা, নির্বাচন কেমন হবে, তো এখন পর্যন্ত সেই জায়গাতে আমি বলবো যে সকল রাজনৈতিক দল এবং অন্যান্যরা ভোটাররাও তারাও কিন্তু এক ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে আমার কনসার্নটা হচ্ছে অন্য জায়গায়। কনসার্ন হচ্ছে যে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আজকেও একটি নির্দিষ্ট দলের কথা বারবার চলে আসে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণ অস্ত্র মজুদের খবর আমরা পাচ্ছি, এবং যৌথ বাহিনীর এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় যে তারা এই রেগুলার বেসিসে এই যে অস্ত্র যেখানে আসলে অস্ত্র মজুদ আছে তারা যেখানে খবর পাচ্ছে সেই উদ্ধার গুলো তারা এই তৎপরতা তাদের অত্যন্ত প্রশংসনীয় ব্যাপারে। কিন্তু দেখেন যে যখন আমরা দেখছি যে এই অস্ত্র মজুদের ঘটনা ঘটছে রেগুলার বেসিসে, এমন না যে সেটা 2-1 দিন ধরে হচ্ছে, আজকেও ব্যাপক পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এবং সেটা সম্ভবত বিএনপি কোনো অঙ্গ সংগঠন তাদের কোনো নেতার বাসা থেকে সম্ভবত। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন শঙ্কার মধ্যে আছি যে এই অস্ত্র মজুদ মানে আমরা 5 আগস্ট পরবর্তী সময় রাজনীতিটা যেরকম দেখতে চাই সেই রকম যদি না হয়, নির্বাচনের দিন যদি যে কোনো রকম সহিংসতা হয়, সেটা কিন্তু আমাদের জন্য খুব খুব কঠিন ব্যাপার হবে। এবং আমার মনে হয় দেখেন রাজনীতি তো এই নির্বাচনের মাধ্যমে জনগণকে আমাদের একটা সুযোগ দিতে হবে তাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অধিকার যে হরণ করে রাখা হয়েছিল গত 17 বছর, সেখানে কিন্তু তাদের এই রায়টা দিতে হবে এবং সেটা কতটা নিরাপদ ভাবে তারা দিতে পারে সেটি কিন্তু নিশ্চিত করবার দায়িত্ব যেরকম পুলিশ প্রশাসন বলছেন, ইলেকশন কমিশনার বলছেন, এবং আমাদের রাজনৈতিক দলগুলোরও কিন্তু সেই দায়টা আছে। সুতরাং এই দায়িত্বটা কিন্তু আমাদের সবাই মিলে পালন করতে হবে। এখন পর্যন্ত সেই দায়িত্ব রাজনৈতিক দলগুলো একটা পর্যায় পর্যন্ত পালন করে এসেছে বলে আপাতদৃষ্টিতে মনে হয়, নইলে এই পরিস্থিতি থাকতো না, সেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। সুতরাং মানে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো এবার নির্বাচনে অংশ নিচ্ছে তারা তো আসলে নিশ্চয়ই জনগণের একটা সাধুবাদ পাবে এখানে। নির্বাচনের পরেও কি এই ধারাটা বজায় থাকবে? মানে বিশেষ করে কাউকে না কাউকে তো হারতে হবে, তারপরের একটা আসলে কি আশঙ্কা করেন বা ধারণা করেন? আমার কাছে একটা জিনিস মনে হয় যে দেখেন
হারার মানসিকতা আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু কম। আমার মনে হয় হারার মানসিকতা থাকতে হবে, এবং আরো একটি মানসিকতা যেটা আমাদের রাজনীতিবিদদের বলেন এবং রাজনৈতিক দলগুলো ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে কাউকে আর কাল্ট না বানাই। আমি কাল্ট কেন বলছি, যে কাউকেই আসলে মানে প্রশ্নের ঊর্ধ্বে না রাখা। ধরেন আমি যেটা একটা প্রবণতা দেখি রাজনৈতিক দলগুলো, পুরোনো রাজনৈতিক দলগুলোতে ধরেন তাদের যারা আসলে দলের সর্বোচ্চ পর্যায়ে আছে তাদের প্রশ্ন করা যাবে না বা তাদের নিয়ে কোনো কথা বলা যাবে না, এই প্রবণতাটা আমাদের মধ্যে আমরা দেখি। কিন্তু আমরা মনে করি, আমরা যারা তরুণ রাজনীতিবিদ, আমরা মনে করি যে কাউকে প্রশ্নের মধ্যে ভবিষ্যৎ রাজনীতিতে রাখার কোনো সুযোগ নাই। এবং 12 তারিখের পরে জনগণের রায়ে যারাই আসলে ক্ষমতায় আসবে, সেটা যদি এমন হয় যে 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, তাদেরও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে রাখার সুযোগ নাই। সুতরাং বিরোধী দল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। এবং এই জিনিসটা কিন্তু যারা আসলে সরকারি দল হবে তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু কনস্ট্যান্ট একটা প্রশ্নের মুখে থাকবে। সুতরাং এটি যে যারা আসলে জনরায়ে যে দলটি ক্ষমতায় আসবে বা যে দলটি দায়িত্ব পাবে, তাদের কিন্তু এই প্রশ্নগুলো কিভাবে ডিল করতে হবে, এবং এটি আসলে যে একটা যে দায়িত্ব পাবে না তার কি হবে, যে দায়িত্ব পেল না তার হচ্ছে তার প্রশ্ন করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং যে সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার মানসিকতাটাও। এবং সরকারি দলকে সহযোগিতা করাও তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। জি, নীলুফার চৌধুরী মনি। যে সরকারে আসতে পারবে না সে ছায়া সরকার হয়ে থাকবে। সরকারের সমালোচনা করাই একটা গুরু দায়িত্ব, সমালোচনাটাই সহযোগিতা করা হয়। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে ভালো চোখে দেখা হয় না, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে চরমতম শত্রু হিসেবে দেখা হয়। আমি মনে করি যে একটা ছায়া সরকার সরকারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি সে তার সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে এবং দেশের যে কোনো জিনিস কে সে নখদর্পণে রেখে সরকারকে প্রতিটা মুহূর্তে আপনার সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে, এটা আমি মনে করি। এবং যে কথাগুলা বলা হলো, আমি অনেক কিছুর সঙ্গে একমত হতে পারি না। সেটা হলো যে আপনার নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টে কোন এক উপদেষ্টাকে, ছোট উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, 5ই আগস্ট যদি দেশ যদি স্বাধীন না হতো, দেশের যদি অভ্যুত্থান কমপ্লিট না হতো, 6 তারিখে আপনারা কি করতেন? বলেছিল যে 6 তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম। সেই 6 তারিখে সশস্ত্র অবস্থায় এই সশস্ত্র অস্ত্রগুলো কোথায় গেল আমার খুব জানতে ইচ্ছা করে। তাদের কারোটাই কোনো কিছুই ধরা পড়ছে না। তারা ট্রেনিং দেওয়ালো, তারা এখন পর্যন্ত বলছে তারা আপনার সরকারি অস্ত্রগুলো, তারা তো বলেছেই যে হ্যাঁ তারা লুট করেছে, তারা থানা লুট করেছে, এটা একের অধিক ব্যক্তি তাদের বলেছে। এই থানা লুট করার অস্ত্রগুলো কোথায় আমরা কিন্তু দেখতে পারলাম না। আমরা একটা দলকে, যে বিএনপির কথাটা বললো, বিএনপির দুই একটা যে ঘটনা সেটাকেই শো করে দেখানো হচ্ছে, কিন্তু যাদের কাছে কারি অস্ত্র, যারা একটা সময় যাদের রক্ষাটা, যাদের একটু মনিরা শারমিনের জবাবটা একটু নেই, খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি। মনিরা শারমিন সরাসরি। না দেখেন, প্রথমত আমরা আরো অনেক কিছু করতে চেয়েছিলাম। আমি যদি বলি যে 5 আগস্ট যদি আসলে এটা তো আসলে আনপ্রেডিক্টেবল ছিল, আমরা আরো অনেক কিছু করতে চেয়েছিলাম। আমরা কিন্তু 4 তারিখে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা যদি আসলে ছাত্ররা ফেল করে তখন কি হবে। তখন কিন্তু আমাদের পরিকল্পনা ছিল যে নাগরিক কমিটিকে আপনারা পরবর্তীতে দেখেছেন, আমাদের কিন্তু তখন মনে হয়েছিল যে ঠিক আছে, যদি ছাত্ররা ফেল করে তাহলে আমাদের সিনিয়র যারা আছেন তাদের সহযোগিতা নিতে হবে, তাদের কিন্তু বাকি আন্দোলনটা চালিয়ে যেতে হবে। সুতরাং সেখানে আমাদের একটা নাগরিক কমিটি, এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ফোর্স কিন্তু তখন তৈরি করার কথা ছিল। এবং দেখেন, যখন অস্ত্রের কথা বলছেন, এটি একটা পরিকল্পনার অংশ, কিন্তু সেটি আপনাদের কাছে কোনো এরকম এভিডেন্স আছে যে আমরা হয়তো মানে এটা যদি লেন্দি হতো তাহলে হয়তো আমাদের সেই জায়গাতে যেতে হতো। কিন্তু এটি কিন্তু মানে যেরকম অস্ত্র লুট করার ব্যাপারটি মনিয়াপা একেবারে সরাসরি বললেন, এবং আমার তো মনে হয় যে এখানে অস্ত্র লুট করার বিষয়গুলো যে এটা এনসিপি করেছে অথবা সমন্বয়ক যারা ছিল তখন তারা করেছে, এটা তো উইদাউট এভিডেন্স আপনারা কোনোভাবেই বলতে পারেন না। দিস ইজ ভেরি ব্যাড মেসেজ যায় আর কি, অন্তত যারা দেখছেন তাদের কাছে। কারণ থানা গুলো কারা লুট করেছে এবং সেই অস্ত্রগুলো কোথায় গেল, এটি তো আসলে একদম বলে দিলেই
হয়ে যায় না, এটি আমার মনে হয় তদন্ত সাপেক্ষ এবং কোনো রেফারেন্স ছাড়া আসলে কারোর দিকে প্রশ্নের টিক তোলা উচিত না। নীলোফার এবং চৌধুরী এখানে- নীলোফার এখানে চৌধুরী কিন্তু মনি, আপনি আজকের ব্যাপারটা আশ্বস্ত বিশেষ হয়েছেন করে- কিনা তার হ্যাঁ, প্রশ্ন। আমি 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 এইটা হলো মিলল না, ছিলে গেল। আমি এই জন্য বলছি, কয়েকদিন আগে আপনার মনে পড়েছে একজন বৈষম্য বিরোধী ছাত্র সে গিয়ে থানায় গিয়ে বলেছে যে আমি এখানে পুলিশ পিটিয়ে মেরেছি, ভালো কথা। সে বলেছে যে থানা, আপনাদের থানা আমরা লুট করেছি। তো থানা যদি লুট করে, তো থানা লুট করলে থানার মধ্যে কি আছে? নিশ্চয়ই শাড়ি কাপড় নাই, নিশ্চয়ই গহনা নাই। থানার মধ্যে অস্ত্র থাকবে, থানার মধ্যে গুলা বারুদ থাকবে, থানার মধ্যে কাগজপত্র থাকবে, থানার মধ্যে মামলা থাকবে, মামলার নথিপত্র থাকবে। এই তো, তা আগুন ধরায় দিলে নথিপত্র জ্বলে যায়, কিন্তু অস্ত্র তার জ্বলে যায় না। তো অস্ত্রগুলো, গোলা বারুদ গুলো কোথায় গেল? যদি গোলা বারুদ জ্বলে যেত, তাহলে কিন্তু দাউ দাউ করে আগুন লেগে কিন্তু আশেপাশের 2-4 মাইল এলাকা পুরো ছারখার হয়ে যেত। আমরা তো তা দেখিনি। তাহলে সেই জিনিসগুলো কোথায় গেল? আমি আত্মস্বীকৃত লোকদের কথা বলছি। এই আত্মস্বীকৃত একজন মানুষ যদি 18 বছরের ঊর্ধ্বে হয়, আত্মস্বীকৃত একজন মানুষ যদি আপনার মন্ত্রী পরিষদের সদস্য হয়, আত্মস্বীকৃত একজন মানুষ যদি বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্য হয়, মেম্বার হয়, তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে একবারে ছোট বলতে পারি না। জি, আমি শুধু জানতে চাই এই শেখ- অস্ত্রগুলো কোথায় গেল? শেখ ফজলে বাড়ি মাসুদ কোনো জি মনিরা, আচ্ছা, শেখ ফজলে বাড়ি মাসুদের মন্তব্যটা বিরতির পরে নেই, কারণ মনিরা শারমিন চলে যাবেন, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, উনি রিকোয়েস্ট করেছেন। ঠিক আছে, আপনি একটু জবাবটা না, দিন। দেখেন, এটা তো আমার মনে হচ্ছে আমি সারভূম করছি। হ্যাঁ, মানে আমার আজকে নির্ভর মনি আপনার কথা শুনে মনে হচ্ছে যে উনি আসলে ডট গুলো মিলাচ্ছেন এবং ওনার যাকে আসলে যে দায়ে আসলে মানে যে অভিযুক্ত করতে হয়, উনি আসলে কোনো না কোনো ভাবে সেটা এসডিপি অথবা আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উপরে দিয়ে দিচ্ছেন। দেখেন, ওই সময় যে থানা পোড়ানোর যে ব্যাপারটা, এটি তো কারোর অজানা না। এবং এখানে কিন্তু ওই সময় আউট অফ রেঞ্জ, মানে একটা তো সময় পরিস্থিতি মানুষ তো বিবেচনা করবে, এবং ওখানে তো আমাদের ছাত্র দলের ভাইয়েরাও ছিল। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো শুধুমাত্র আকাশ থেকে উঠে এসে পড়ে নাই না। তো আচ্ছা, এখানে তো আসলে সকল ছাত্রদেরই এখানে অংশগ্রহণ ছিল এবং এখানে সাধারণ মানুষও ছিল। সুতরাং একটা ঠিক, অভ্যুত্থান exactly. পরবর্তী সময় আসলে এইভাবে ডিফাইন করলে আমার মনে হয় যে গণ অভ্যুত্থানটাকে ছোট করা হয়। আমার মনে হয় আমাদের রাজনীতিবিদদের একটু মনে রাখা উচিত। যে অনেক অনেক ধন্যবাদ মনিরা শারমিন আপনাকে যুক্ত হবার জন্য। যেহেতু গুরুত্বপূর্ণ কাজে আপনি বেরোচ্ছেন, আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। থ্যাংক ইউ যোগ দেবার জন্য। নীলুফার চৌধুরী মনি এবং শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনারা একটু থাকবেন, আমি একটা বিরতির পরে আপনাদের কাছে আসতে চাই। আর একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি, যে অধ্যাপক আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক। শেখ ফজলে বাড়ি মাসুদ, বিরতির আগে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটাই যদি একটু আপনি কন্টিনিউ করেন, কারণ এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখছি নির্বাচনের, সেটা খুবই সন্তোষজনক অন্যান্য নির্বাচনগুলোর তুলনায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যেখানে সহনশীলতার পরিচয় দিয়েছে, নিশ্চয়ই প্রার্থীরা সহনশীলতা দেখিয়েছেন, এটা মেনে নিতে হবে। সেই জায়গায় আসলে আপনি কি দেখছেন, নির্বাচনের পরেও এই ধারাটা বজায় থাকবে কিনা, বজায় রাখবেন কিনা রাজনীতিকরা? না, এটা তো খুব ভালো যে আমাদের আগের যে সকল নির্বাচন হয়েছে, অর্থাৎ এই বিগত আওয়ামী লীগের সময়ের আমলের আগেও যে সমস্ত নির্বাচন হয়েছে, ওই সমস্ত নির্বাচনেও কিন্তু প্রচুর সহিংসতা হতো, এটা আমরা সকলেই জানি। তো এরপরে তো নির্বাচন হয়ই নাই, আর এখন সেই তুলনায় এবছর বা এই নির্বাচনের সময় কিন্তু অনেক সহিংসতা কম, যেটা খুব ইতিবাচক। এটার একটা মৌলিক কারণ আছে, হলো যে যে বিগত 16 বছরের নির্যাতন, এরপরে সকলের আমরা যারা এখন নির্বাচন করছি, ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন করা, ঐক্যবদ্ধ থাকা এবং পরস্পরের মধ্যে একটা সহনশীলতা মানসিকতা কিন্তু আছে। কিন্তু যেটা ভয় বা আশঙ্কার জায়গা হলো যে কোনো একটা দল বা কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবার সহিংস হয়ে উঠবে কিনা, এটা একটা চিন্তার বিষয় আছে। এবং নির্বাচনের দিন যখন একেবারে স্বার্থটা উদ্ধার করার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, ওই সময় কিন্তু মানুষ সহিংস হয়ে ওঠে। তো ওই সময়ও নির্বাচনের দিন কোন রকম সহিংস হয়ে ওঠে কিনা, এটাও কিন্তু ভয় আছে। তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাদের প্রতিও নির্দেশনা আছে, আমাদের আমিরের এবং আমাদের দলের, যে আমরা সাধারণত সহিংস কোন সময় ছিলাম না এবং এ সময়ও যাতে আমরা কেউ
মানে সহিষ্ণু আচরণটা যেন আমরা করি, সেটা আমরা চেষ্টা করব। কিন্তু যদি আমাদের উপরে কেউ হামলে পড়ে, তখন তো সেটার প্রতি জবাব আমাদেরকে দিতেই হবে। তো সেজন্য আমরা আশা করব নির্বাচনের দিন বা এখনো যে সময়টা বাকি আছে, এই সময়টা যেন সকলেই আমরা সহনশীল থাকি, এবং নির্বাচনের পরেও যেন আমরা পরস্পর সহনশীলতার মানসিকতা বজায় রাখি। তাহলে আমরা যেই ইশতেহার গুলো করছি, পরস্পর আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। অন্যথায় কিন্তু আবার সেই পুরাতন বন্দোবস্তে ফেরত যাব। তবে একথা সত্য, কেউ যদি আবার সেই পুরাতন বন্দোবস্তে ফেরত যায়, তাহলে কিন্তু অবস্থা ভয়ানক হবে। কারণ এই জাতি কিন্তু শিখে গেছে, যারা জালেম হয় তাদেরকে কিভাবে উত্তর দিতে হয়, এই বিষয়ে কিন্তু জাতি মোটামুটি শিখে গেছে। জি। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জি, লুৎফুন ইকরাম। এটা খুবই ইতিবাচক, বিশেষ করে অতীতে যে ইলেকশনগুলো হয়েছিল, মানে যেভাবে সংঘাত সহিংসতা মানে অনেক মানে হানাহানির ঘটনা আমরা দেখেছি। তো সেই হিসেবে এবার যে আমরা শুরুতে প্রথম দিন যেমন আপনার পাল্টাপাল্টি আক্রমণ, মানে ব্যক্তি আক্রমণে যে বক্তব্যটা আমরা মানে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যাও এই আক্রমণ এবং পারস্পরিক যে আপনার বিশুদ্ধার এর মধ্যে সীমাবদ্ধ ছিল, বড় কোনো দুর্ঘটনা, বড় কোনো সংঘাত সহিংসতা ঘটেনি। এটা খুবই ইতিবাচক। এই ইতিবাচক মানে 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 যে ধারাটা, এই ধারাটার মধ্য দিয়ে নির্বাচনটা যাতে শেষ হয়, সম্পূর্ণ হয়, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আমি শুরুতে বলেছিলাম দেশের মানুষের বহুল যে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত যে গণতন্ত্রের পথে উত্তরণের যে আপনার স্বপ্ন, দীর্ঘ 17 বছর পর মানুষের যে ভোটাধিকার যে হরণ হয়েছিল, এই ভোটাধিকার যে প্রয়োগের যে একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়। কোনো এখনও মানে আগামী 2 দিন প্রচারণা নেই, তারপরও সবাই যাতে এই সহনশীলতা বজায় রাখে। আমার যে ভাই সেটাই বলছেন, আমিও ওনার সঙ্গে একমত। এই যে দলগুলো আজকে প্রতিযোগিতা করতেছে, এরা কিন্তু একসঙ্গে কিন্তু বিগত 17 বছর কিন্তু একসাথে আন্দোলন করে মানে অনেকেই যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলেন তারা। এখন যদি কারো একটা ভুলের কারণে যদি কোনোভাবে যদি নির্বাচনটা যদি নির্বাচনের চলাকালীন বা নির্বাচনের পরে কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়, তাহলে কিন্তু এটার এটার আপনার খেসারত কিন্তু সবাইকে দিতে হবে। হ্যাঁ, অতএব আমার মনে হয় এই জায়গা থেকে অতীতের যে তিক্ত অভিজ্ঞতা, নির্যাতিত নিষ্পেষিত হওয়ার যে তিক্ত অভিজ্ঞতা, এখান থেকে তারা শিক্ষা নিয়ে আমার মনে হয় তারা সহনশীল এবং জনরা এটা মেনে নিয়ে সবাই যাতে পরবর্তী গণতন্ত্রের পথে যাতে উত্তরণের সুযোগ পায়, সেভাবে সব দলের দায়িত্বশীল নেতারা যাতে দায়িত্বশীল আচরণ করেন, এবং তারা সেটাই দেশবাসীর প্রত্যাশা আর কি। সেই জায়গাটা যাতে তারা শেষ পর্যন্ত যাতে দেশটাকে যাতে নির্বাচনের যে এই ট্রেন গন্তব্যে পৌঁছে এবং নির্বাচনটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়, মানুষ যাতে কেন্দ্রে যেতে পারে, কোথাও যাতে কোনো আপনার কোনো নেতাকর্মী, কোনো উচ্ছৃঙ্খল নেতাকর্মীকে কেউ যাতে কোনো কেন্দ্র থেকেও যাতে কোনো উস্কানি না দেয়, কেন্দ্রীয় নেতারা যাতে কোনো উস্কানি না দেন, এই জায়গাটায় আমাদের এই প্রত্যাশা থাকবে আর কি। দুটো জরিপ নিয়ে কথা বলতে চাই। EASDর একটা জরিপ, আর একটা জরিপ করেছে IILDর জরিপ। দুটি জরিপের চিত্র একেবারেই বিপরীত। একটি জরিপ বলছে যেটা EASD এরা করেছে, তারা বলছে 208টি আসনে জয়লাভ করতে পারে বিএনপি নেতৃত্বাধীন জোট, জামায়াত ইসলামের সম্ভাব্য আসন 46টা, জাতীয় পার্টি 3টা, 4টা অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা 17। আরেকটি জরিপ যেটা IILDর জরিপ, তারা বলছে যে ভোট একেবারে কাছাকাছি হবে, বিএনপি 44.1% ভোট পাবে, জামায়াত জোট যেটা তারা 43.9%। তারা বলছে 105টি আসনে জয় পেতে পারে জামায়াত জোট, 101টি আসনে জয় পেতে পারে বিএনপি, 75টি আসনে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং 19টি আসনে অন্যান্য প্রার্থীরা জয়ী হতে পারে। অধ্যাপক আক্কাস আহমেদ, এই জরিপ দুটি নিয়ে আসলে মন্তব্য করেন একটু। ধন্যবাদ 71 টিভির দর্শক শ্রোতা সবাইকে। আসলে এটা তো বলা মুশকিল, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমান যেহেতু আওয়ামী লীগ সরকার যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতেছে না বা করার যে সাংবিধানিক যে অধিকার সেটা নাই, সেজন্য আমি বলবো যে এখানে বিএনপির পক্ষে একটা বিশাল আমি বলবো যে আওয়ামী লীগের যে বিশেষ করে নেতাকর্মী যদি বাদ দিই, তারা যদি
ভোট কেন্দ্রে না যায়, তখন সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত আপনার এই যে কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা বা সাধারণ জনগণ যারা কিন্তু ফেসবুকে নাই কিংবা মিডিয়ায় নাই, যারা কিন্তু ফেসবুকে ফুস দিতে পারতেছে না, তারা কিন্তু দেখা যায় যে বিএনপির সমর্থক, তাদের অধিকাংশ ভোটেই কিন্তু ওই যে তার মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকও কিন্তু আছে, তাদের কিন্তু সিংহভাগ ভোট কিন্তু আমার যে পর্যবেক্ষণ সেটা বলে যে তারা বিএনপিতে দেবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির আসন সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। মানে এবং আপনি যে পাশাপাশি, ইএএসডির জরিপ সেটা আপনি মনে করছেন যে এটা হতে পারে 208টি আসনে বিএনপি জয়লাভ করতে পারে, জামায়াত ইসলাম 46টি আসন? সেটা আসলে এক্সাক্ট আমি 208 বা 46 সেটা আমি বলতে পারবো না, তবে আমার যে পর্যবেক্ষণ, আমি যে তৃণমূল পর্যায়ের জনগণের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনী এলাকার মানুষের সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, তারা আমাকে যে রিপোর্ট দিয়েছেন বা তারা আমাকে যে মন্তব্য করেছেন, অধিকাংশই দেখা গেছে যে বিএনপির প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি বিগত ইলেকশনগুলোর যে একটি পরিসংখ্যানিক যে তথ্যপাত্র যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল, তাদের কিন্তু তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের যে জনসমর্থন, সেই ক্ষেত্রে সেই হিসেবে কিন্তু জামাত ইসলামের এরকম মানে তৃণমূল পর্যায়ের মানে গণমানুষের যে রাজনৈতিক দল হওয়া, মানে যেখানে সব শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেই ধরনের কিন্তু রাজনৈতিক দল না। একটা হচ্ছে কি এলিটিস্ট পার্টি, মধ্যবিত্ত শ্রেণীর, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটি রাজনৈতিক দল, আর একটা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত এবং সব শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক দল হচ্ছে কি বিএনপি, যেখানে সব মানুষ অংশগ্রহণ করার সুযোগ আছে। এবং আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমি বলবো যে অনেকটা, যদিও আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র, যদিও বলা হয় যে আমাদের প্যারোকিয়াল সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু আমরা কিন্তু একটা পার্টিসিপেন্ট, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছি, যেটা উন্নত রাষ্ট্রে আমরা দেখি। তো আমি যেটা বলতেছি, বিএনপির কিন্তু সেক্ষেত্রে সব দলমতের অংশগ্রহণ করার কিন্তু সুযোগ আছে। দলীয় যে মতাদর্শ, আপনি সম্ভাবনা বেশি দেখেন বিএনপির দিকে। উদারনৈতিক হ্যাঁ, অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, এই যে দুটি জরিপের একেবারে ভিন্ন চিত্র। একটিতে বিএনপি 208 দেখাচ্ছে, আরেকটিতে দেখাচ্ছে 101। মানে এই জরিপগুলো নিয়ে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ধরনের অবজারভেশন আছে কিনা, বা মানে আপনারা আসলে কি মনে করেন? দেখেন, এই সমস্ত জরিপে ইসলামী আন্দোলনের তো কোনো ভোটই নাই, কোনো পার্সেন্টেজই নাই। তা আমি আগেও একবার বলেছিলাম যে আসলে বাংলাদেশে আমরা এতটাই আমাদের দেশে মানে দুর্নীতিটা এত মারাত্মক, এখানে বাংলাদেশের জরিপগুলো অন্যান্য দেশের জরিপের মতো না। বাংলাদেশের জরিপগুলোর অনেকগুলি ত্রুটির মধ্যে একটা মানে ত্রুটি হওয়ার কারণ, এক নম্বরে হলো দুর্নীতি। আমাদের এই দেশে ম্যাক্সিমাম জরিপগুলোই হয় হলো পরিকল্পিত এবং পেইড ভার্সনে হয়, যে কারণে তারা খুব পরিকল্পিত ভাবেই কাউকে উপরে আনা, কাউকে নিচে নামানো, এটা একটা পরিকল্পনা করে, এবং এটা করাই যায়। আমরা দেখেছি এই নির্বাচনে অনেকগুলি ক্ষেত্রে। মানে এতে লাভ কি হয়? মানে এতে লাভ যেটা হয়, ধরেন একটা দলকে হাইপ তোলা হয় যে অমুক দল জিতে যাচ্ছে, এরকম একটা পরিবেশ তৈরি করে। তো করে হয় কি, মানুষের আরো কিছু ফ্লোটিং ভোট যেগুলি আছে, ভাসমান ভোট গুলোকে তারা নেওয়ার জন্য চেষ্টা করে, বা একটা হাইপ তোলে আর কি। এছাড়া আর কিছু হয় বলে মনে হয় না। এরপরও দেখেন, এইগুলি হলো পরিকল্পিত। আবার আরেকটা বাস্তবতাও আছে, আমাদের দেশের জনসংখ্যা তো, শিক্ষিত জন কতজন, শিক্ষিতের হার কত, আর অশিক্ষিতের হার কত। তো এই জরিপগুলো অশিক্ষিত মানুষ যারা গ্রামে মাঠে ঘাটে চলে ফিরে, আমাদের গ্রামে গঞ্জে, এই সমস্ত জরিপ টরিপ কিছু বোঝে না। আবার যারা জরিপ করতে যায়, তারা যদি পেইডও না হয়, তারাও কিন্তু যে সকল প্রশ্ন করে, গ্রামের একজন সাধারণ মানুষ খুব সাদা মাঠা উত্তর দিয়ে দেয়। যেমন দেখবেন, আমরাও দেখছি, আমরা যখন ওই ওই সমঝোতার মধ্যে ছিলাম, জিজ্ঞাসা করতো, এই তুমি ভোট দিবা কাকে? কয় ভোট দিব জামাত ইসলামকে। মার্কা কি? কয় হাত পাখা। এটা কিন্তু বলতো। তো মানুষের এই যে স্বাভাবিক একটা অবস্থা, এইখানে বাংলাদেশে আপনি জরিপ দিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না। আরেকটা হলো দেখেন প্রযুক্তির ব্যবহার। ভাইও যেটা বলতেছিলেন, আমাদের দেশে কয়জন প্রযুক্তির ওইভাবে ব্যবহার জানেন? যারা ফেসবুক বা এই সমস্ত সামাজিক মাধ্যমগুলোতে আছে, এরাও কিন্তু খালি অনেকে আছে শুধু ট্রল করে, মানে দেখে যায়, কিন্তু এর মধ্যে গিয়া জরিপে অংশগ্রহণ করা বা অন্য কোথাও
কোনো অংশগ্রহণ করা, এগুলিতে কিন্তু তারা অ্যাক্টিভ না। আচ্ছা, আপনি তো তেমন ফলে এই সমস্ত মানে জরিপ গুরুত্ব দিচ্ছেন না। বাংলাদেশের এটা কোনো আমার গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। কেউ কেউ পরিকল্পিতভাবে একটা হাইপ তোলার জন্য এটা করে, কিন্তু দিন শেষে এটার কোনো ইফেক্ট ভোটে হবে বলে আমার কাছে মনে হয় না। অনেক ধন্যবাদ। একটা বিরতি নেব দর্শক, বিরতির পরে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে পাবো আশা করি। আমরা জরিপ নিয়ে কথা বলছিলাম, দুটি জরিপ প্রথম আলোতেই প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট, অন্যান্য গণমাধ্যমেও হয়েছে। লুটন একরাম, একেবারে বিপরীতমুখী চিত্র, একটিতে 208 বিএনপি আর একটিতে 101। আসলে এই বাংলাদেশের জরিপগুলো নিয়ে এখনো মানে গ্রহণযোগ্য জরিপ বাংলাদেশে এই ধরনের এটা এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় পৌঁছতে পারিনি। এই জরিপগুলো, প্রতিটা জরিপ নিয়ে সবাই প্রশ্ন, এরা কারা, মানে এই সংগঠনগুলোর পিছনে কারা আছে, কোনো দল আছে না কোনো মানে সমর্থক গোষ্ঠী আছে। এটা জরিপ দেওয়ার পরে কিন্তু এই প্রশ্নটা আমাদের সবার মাঝে উঠে আসে। তার মানে হলো যে এখানকার আমাদের এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো জরিপ, সর্বজন গ্রহণযোগ্য কোনো জরিপ করার নজির খুব একটা নাই বাংলাদেশের। প্রত্যেকটা জরিপে মানে প্রশ্নবিদ্ধ। ইতিমধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কিছু জরিপ কি নিজের পক্ষে না গেলে না, নিজের পক্ষে না গেলে প্রশ্নবিদ্ধ হয়, এবং এটা ইতিমধ্যে বেশ কিছু জরিপ আমরা গত সাম্প্রতিক সময় নির্বাচন নিয়ে দেখলাম। এখানে এই জরিপগুলো নিয়ে কোনোটা নিয়ে আপনার কারো কোনো মানে আস্থা নাই, ওই জরিপগুলোর প্রতি কারো কোনো বিশ্বাসযোগ্যতা নাই। তবে বেশিরভাগ জরিপে যেটা দেখা যাচ্ছে, আপনার জাতীয়তাবাদী দল বিএনপির আসনে বেশি দেখলাম। তো সে জায়গায় যেমন আজকে একই দিন আপনার একটা জরিপে বিএনপি 208 আর সেখানে আবার আরেকটা জরিপে বিএনপি 101, তার মানে অর্ধেক ডিফারেন্স, অর্ধেকের কম। তো এই ধরনের বিপরীত চিত্র জরিপ এগুলো আসলে এগুলো নিয়ে প্রশ্ন থেকে যাবে, এগুলো কতটুকু মানে গ্রহণযোগ্য। আবার এই যে তারা বলছে যে 75টি আসনে দুই জোটের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে এই 75টায় যদি আবার বিএনপি জিতে যায় তাহলে তো 176 সেরকম। নীলোফার চৌধুরী মণি, মানে এই জরিপ দুটো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। জরিপের ফলাফল আসলে এটা কি একসেপ্ট করার মতো নাকি এটা কি দেখেন? শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন এগুলো সব মানে পেইড জরিপও হয়। দেখে অভ্যস্ত যে বিএনপি কয় ভোট পেতে পারে, জামাত কত ভোট পেতে পারে, এটা কিন্তু আমাদের একটা অ্যাজাম্পশন আছে। আর জরিপের ব্যাপারে যদি বলেন, আমি লুটন আকরাম ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশে আসলে ওইভাবে জরিপ, বাংলাদেশকে আসলে এক ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য বিদেশিরা এসে দেখে, আর দেশীয় যে জরিপগুলো সেগুলো কোনো না কোনো ভাবে পক্ষপাত দুষ্ট। আমি বিএনপির পক্ষে বললেই যে আমি খুব খুশি হয়ে গদগদ হয়ে বলবো যে এটাই সত্যি, আবার বিপক্ষে গেলে বলবো যে না, কোনো জরিপই ঠিক না। আসলে বাংলাদেশের জরিপগুলো এখনো ওই স্ট্যাটিস্টিকলি আমরা আসলে পাই না, হাতে পাই না। যেটাই হোক না কেন, তবে এই জরিপটা লাস্ট যে দুটো জরিপের কথা বললেন, সেই জরিপের মতোই তারা মন গড়া ভাবে বলতেই পারে, এই জরিপগুলোর মতোই বিএনপি যদি ভোট পায়, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ ভোটে দাঁড়ায় নাই, সেইখানে বিএনপি আছে, বিএনপির সাথে জামাতের কতটা পার্সেন্টেজ অনুযায়ী কত ভোট পাওয়ার কথা, কতটা আওয়ামী লীগ পেত, কতটা বিএনপি পেত, এটা আপনারা জানেন। সর্বশেষ যদি হিসাব করি 2008 সাল নাগাদ, 2008-এ বিএনপিকে অনেক আসন দেওয়া হয় না, কিন্তু মূল ভোটে, গড় ভোটে কিন্তু বিএনপি কোনো অংশে আওয়ামী লীগের থেকে কম ছিল না। যেভাবেই হোক, ওটাও একটা ডিজাইন ছিল, ওটাও একটা ডিজাস্টার করার জন্য দেশি বিদেশি একটা চক্র ছিল। এখনো সেই দেশি বিদেশি চক্ররা সরব হয়ে উঠেছে বাংলাদেশে। সেই জায়গায় আমি ভয় পাচ্ছি আমরা যে এই দেশি বিদেশি শক্তির সরব হয়ে ওঠাটা বাংলাদেশের গণতন্ত্র আবার না অনেকদিন অন্ধকারে থাকতে হয়। আমরা এই জায়গাটা আমরা আশা করি না, আমরা বিশ্বাস করতে চাই যে ভালো কিছু হবে, আমরা বিশ্বাস নিয়ে থাকতে চাই। যে কথাটা অনেকেই বললেন যে কয়েকদিন তুলনামূলকভাবে আমরা যেভাবে সহিংসতার ভয় পাচ্ছিলাম সেভাবে আমরা সহিংসতা দেখি নাই, এটা একটা আশ্বস্ত হওয়ার জায়গা। কিন্তু এখন আগামী 2-3 দিন আছে, আমরা জানি না যে 2-3 দিনে কি হবে। আমরা আশা রাখতে চাই, ভালোর আশাটাই করি, আমরা ভালোর আশাটাই রাখি। অধ্যাপক আক্কাস আহমেদ, আমার 1 মিনিটের মতো সময় আছে, যদি আপনি মন্তব্য করেন। ধন্যবাদ। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, বাংলাদেশের যে, আমি যদি
এই তিনটা যদি রাজনৈতিক দল ধরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগ এবং জামাত, এই তিনটা রাজনৈতিক দল যদি ধরি, এখন আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে কি বাংলাদেশের জামাত ইসলামের সাথে কিন্তু আওয়ামী লীগের মতাদর্শগত বিরোধ এবং রাজনৈতিক বিরোধ। সেই বিরোধের জায়গা থেকে যদি বলি তাহলে আওয়ামী লীগের লোকজন যারা এই কর্মী সমর্থক তৃণমূল পর্যায়ে তারা জামাত ইসলামে ভোট দিবে কিনা সেটা আমি নিশ্চিত না। মানে সেটাই কেন মনে আওয়ামী করছেন? লীগের- ফজলে বাড়ি মাসুদ না, ভাইদেরও তো সেটা- ভোট দিতে পারে, তাদেরও তো একটা সংখ্যায় ভোটার সারা বাংলাদেশে আছে। আগের নির্বাচনগুলোতে সেটা দেখা না, গেছে সেটা একটা সেটা percentage। সেটা 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 কেন মনে করছি? সেটা হচ্ছে কি বিএনপি কিন্তু একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধ করেছে বিএনপি, এবং আওয়ামী লীগও কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, এবং সেটা নিয়ে আদর্শগত যে বিরোধ এবং রাজনৈতিক বিরোধ। সেই কারণে আমি বলছি না যে না, জামাত কিন্তু ইসলাম ফজলে বাড়ি মাসুদ অবশ্যই ভাইদের পাবে। দলও তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। না না, পাবে, আমি বলছি না যে পাবে না, কিন্তু সেটা হচ্ছে কি কে কত পার্সেন্ট পাচ্ছে সেটা হচ্ছে বিএনপি যদি তারা যদি আওয়ামী লীগের যে কর্মী সমর্থক তারা যদি প্যাট্রোনাইজ করতে পারে, তাদেরকে যদি তাদের সমর্থনে যদি নিয়ে আসতে পারে তাহলে বিএনপি বেশি ভোট পাবে। কিন্তু ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটা বিএনপির দিকে একটু বেশি যায়। জামাত যে অনেক- পাবে না সেটা আমি বলছি না, অনেক ধন্যবাদ। তারাও কিন্তু পাবে, কিন্তু অনেক ধন্যবাদ। সেটা আমার পর্যবেক্ষণ সেটা বলে। অনেক ধন্যবাদ অধ্যাপক আক্কাস আহমেদ, নীলোফার চৌধুরী মণি এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, একই সঙ্গে লোটন একরাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য আমার সঙ্গে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।